হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। কেউ ভিডিওটি এড়ায় যাবেন না, কেননা আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যদি আপনারা না শুনেন, আমি যে বলতেছি এত কষ্ট নিয়ে, এক বুক কষ্ট নিয়ে, এইটা যদি আপনারা না শোনেন তাহলে আপনাদেরও মনে করেন যে এরকম এক বুক কষ্টই থাকবো ভিতরে। আমার মতো প্রতিনিয়ত আপনাদের সঙ্গেও এরকমই যে কোনো একটা ঘটনা ঘটবো। আমি চাই না এরকম কোনো কিছু হোক, তাই আপনাদের সামনে আমার নতুন এই ভিডিওটি নিয়ে আসা। তো কি হলো আমার জীবনে, এটা যদি বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে ছোটবেলা থেকে বাবা মার ঘরে মানুষ হলাম। অনেক সুন্দর, ভালোই দিনকাল কাটতেছিল। এরকম করতে করতে আমি বেড়ে উঠলাম বাবার ঘরে অনেক আদর যত্নে। আসলে আমার বাবা আমাকে প্রচুর ভালোবাসতো। আমার বাবা যখন কাজ শেষে রাত্রে ঘরে ফিরতো, আমি ঘুমায়া যদি যাই, আমাকে না জাগানো পর্যন্ত আমার বাবা ভাত খাইতো না। আবার ফেরা দেখা যায় যে বাহির থেকে আসার সঙ্গে সঙ্গে আমার বাবা আমাকে না দেখলে সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারতো না। কেমন জানি করতো। পরে এরকম করতে করতে একটা পর্যায়ে একদিন আমার মা হঠাৎ করে বলে, তোমাদের বাবা মেয়ের এত যে ভালোবাসা, এত যে মহাব্বত, এই মহাব্বত তো কই যাবে, মেয়েরে তো বিয়ে দিতে হবে বড় হলে। তখন আমার আব্বা বলতো, যদি আমার মেয়ের যুগে আইসা এমন কোনো নিয়ম হইতো যে বিয়ে যদি না দেওয়া লাগতো, আমার মেয়েরে আমি সারা জীবন করেই রাখতাম খুঁটি করে। তখন আমি বলছিলাম আমার আব্বার এই কথার উত্তরে যে, বাবা ঠিকই বলেছ, আমি কোনো দিনও বিয়ে করব না, আমি তোমাকে ছাড়া কখনোই যাব না। তখন আমার বাবা বলল আমাকে, আমি অনেক লক্ষ্মী মেয়ে, এই বলে আমার কপালে একটা চুমা খাইল। আসলে এই সত্যি কথা কি জানেন, আমার বাবা আমাকে এত পরিমাণ ভালোবাসতো, আমিও তাকে এত পরিমাণ ভালোবাসতাম, বিশ্বাস করবেন না। এরকম করতে করতে আদরে যত্নে আমি দেখতে শুনতে সেরকম সুন্দরী হৃষ্টপিষ্ট একবারে হয়ে উঠলাম। লেখাপড়াও করে আমি সেরকম মনে করেন যে ভালো একটা লেভেলে আসছিলাম, মনে করেন যে ভালো একটা চান্সে উঠে গেলাম। লেখাপড়ার দিক দিয়েও আমার বাবার সাপোর্ট পাই, মার সাপোর্ট পাই, নিজের কিছু জ্ঞান বুদ্ধি খাটাই। এরকম সেরকম করে ভালো একটা পজিশন পেয়ে গেলাম। দেখা যায় যে লেখাপড়া ভালোই করলাম, করার পরে দেখা যায় হঠাৎ করে আমার বাবা বলতেছিল যে, মা লেখাপড়া তো অনেক করলা, তাহলে এখন আমার তো শরীরটা বেশ একটা ভালো না, তাহলে এখন আর তো করাইতে পারবো না, তাহলে এখন লেখাপড়া বন্ধ রাখো, তোমাকে বিয়ে দিয়ে দিই। তখন আমি বললাম যে, বাবা তোমার যেহেতু শরীর ভালো না, তুমি এত টেনশন করতেছো কে? আমারে এত দূর পর্যন্ত লেখাপড়া করাইছো, আমারে না বাবা অনেক মানুষ কয় লেখা, ওই যে প্রাইভেট পড়ানোর জন্য, কিন্তু আমি রাজি হই না। কিন্তু বাবা তোমার শরীর খারাপ, তুমি অসুস্থ, আগে বলতাম আমি প্রাইভেট পড়াইতাম সবাইরে প্রাইভেট পড়ায় আমি ওই টাকা দিয়া তোমারে আমি দিতাম, বাজার খরচ করতা, তোমার যা লাগে তুমি নিতা, আগে কইবা না? তখন কয়, মা রে এত টাকা কামাই করি, এত কষ্ট করি, দিনটা 24 ঘন্টা খায়া না খায়া, তাই সংসারে কিচ্ছু করতে পারলাম না, আর তুমি টিউশনি করে কয় টাকাই পাবা? 2 দিন পরে তোমারে বিয়ে দিলে পরের বাড়িতে চলে যাবা।
তখন আমাকে কে দেখবে? তখন এই কথা বলে আমার বাবা আমাকে বুকে জড়ায় নিয়ে অনেক কান্না করলো। পরে আমি বললাম যে বাবা আচ্ছা এত কথা রাখো, আমি লেখাবো, প্রাইভেট পড়াবো সবাইকে। এ কথা বলে আমি আর কোনো কথা নাই, মানে যে ভাবা সেই কাজ, এই ভেবে আমি আর কি করলাম, দেরি না করে আমিও সবাই যারা যারা আমারে বলছিল তাদের কাছে পরের দিন সবাইরে জানাইলাম বিষয়টা। জানানোর পরে সবাই দেখা যায় যে ওইরকমভাবে হলো। আমার মেধা ভালো, মানে আমাকে আমাদের এলাকায় অনেক ভালো জানে আর কি। আমার মেধা ভালো, আমার লেখাপড়ার লেভেল ভালো, আমার আউটসেন্স আছে, আবার দেখা যায় আমার ফ্যামিলির দিক থেকে আমি ভালো সাপোর্ট পাই। এগুলো সব কিছু মিলে ঝিলে না আসলে যারা যারা বলছিল পাড়ার লোকজন সবাই আবার ফের আমি বলাতে রাজি হয়ে গেছে। এরকম সেরকম করতে করতে আমার টোটালে 12 জন হয়ে গেল। 12 জন হয়ে গেল। কাউরে পড়াইতে হয় বাসায়, যে কাউরে পড়াইতে হয় আবার ফেরা ওই নিজের বাসায়, দেখা যায় আমার জায়গায় নিয়ে এসে পড়াইতে হয়, নয়তো আবার তাদের বাসায় যায় পড়াইতে হয়। আসলে তাদের বাসায় যাওয়াটা বিবেকের দিক দিয়ে বাধা দেয়। একটা মানুষের বাসায় যাওয়ার পরে যে তাদের হাঁটা চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় আর এক বাইরের একটা মানুষের সামনে। এরকম সেরকম করতে করতে দেখা যায় যে এক পর্যায়ে 12 জন মানুষ হয়ে গেল আমার। হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, 2 জনরে শুধু আমার বাসায় পড়াই। তাছাড়া আর এই 2 জন অনেক ভদ্র, অনেক ভালো। তাছাড়া সবাই রে তাদের বাড়িতে যায় পড়াতে আসি। এরকম করতে করতে এরকম করতে করতে মনে করেন যে প্রায় কেটে গেল অনেকটা দিন, প্রায় 1 বছরের কাছাকাছি চলে আসলো আবারও। আসার পরে হঠাৎ করে একদিন আমার সেই প্রথম ছাত্র যেটা, সেটা হচ্ছে অনেক ভালো, ওর আউটসেন্স ভালো আছে, জ্ঞান বুদ্ধি অনেক ভালো আছে। সেই ছেলেটা কেন জানি আমার কাছ থেকে মানে ও পড়া শেষ করতেই চায় না, শেষ করবেও না, মানে এরকম একটা ওর ভিতরে ভাব। মানে আমি ওরে পড়াইলে ওর ভালো লাগে, ওরে পড়াইলে আমি ওর শান্তি লাগে। তখন কি বলল, আমাকে হঠাৎ করে বলে, ম্যাডাম আপনি আমার যখনই পড়াইতে আসেন না, আসলে আপনার দেখলেও মনে হয় আমার কিছু কিছু পড়া একবারে মুখস্থ চলে আসে, না চাইতেই আসে। এরকম করে বললো। বলার পরে আমি বললাম ঠিক আছে, তুমি অনেক মিষ্টি ছেলে তো, তাই অনেক সুন্দর, এই কারণে তুমি এরকম করে লেখাপড়ার দিকে মনোযোগ দিতেছো, তোমার মনটা অনেক ভালো, তোমার মাথার ব্রেন বুদ্ধিও অনেক ভালো, অনেক সুন্দর, তোমার মতোই। এগুলা বললাম। বলার পরে এক কথায় 2 কথায় কোনো কথা নাই, কোনো কথা নাই, মানে কথাটা শেষ হওয়ার দিকে এই টাইমে ওই ছেলের বাবা মা আশা করলো আমার বাসায় উপস্থিত। বিছানার উপরে বসে পড়াইতেছিলাম। তো আসার পরে আমি বললাম যে সামনে তো পরীক্ষা আছে, একটু বাসায়ও বাচ্চাদের মানে আপনি গার্জিয়ান মা বাপ আপনারাও একটু ঝাড়ি ঝুড়ি দিয়া বাসায়ও একটু পড়াইতে বসায়েন। আমি তো পড়াই, দেখা যায় আমার দিক থেকে আমি করাই, ওইটা যে আমি যে পড়াটা দিই ওই পড়াটা তো আবার মুখস্থ করতে হয়। এরকম সেরকম করে আমি একটু বললাম। বলার পরে বলতেছে কি ম্যাডাম, পরে আমি বললাম যে তাহলে নিয়ে যান ওকে। পরে বলতেছে না 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 ম্যাডাম, আমি আজকে নিতে আসিনি, আজকে থুয়ে যেতে আসছি। পরে হঠাৎ করে আমি চমকে উঠে বললাম মানে কি?
আজকে নিয়ে যাইতে আসেন নাই, থুয়া যাইতে আসছেন? আপনি কি বাজার সাজাই পাইছেন যে নিয়ে যাবেন না থুয়া যাবেন? কয় হ ম্যাডাম, আমার বাসায় একটু সমস্যা, আমার বাসায় যাইতে হইব, তাহলে আমার ছেলেটারে আপনার কাছে আজকে রেখে দেন। আপনি তো আমার ছেলের ম্যাডাম, সমস্যা কি? থাক না। মা যে কথা, ম্যাডাম একই কথা। আমারও সাদা মনে কোনো বাধা নাই। আমিও ভাবলাম যে আসলে তো এটা কথা বাস্তবই। মা যে কথা, তার শিক্ষক একই কথা। তার এখানে তো আর কোনো দ্বিধাবোধ দেখি না, এখানে তো আর কোনো ইয়া নাই। আসলে পরে আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে রেখে যান, সামনে যেহেতু পরীক্ষা, তাহলে থুয়ে যান। পরে থুয়ে গেল। থুয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে রাত হয়ে গেল। রাত হওয়ার পরে আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে এখন শুইতে গেছি। এখন আর কিভাবে শুবো, আমার ঘরে তো একটাই খাট। পরে মাঝখানে কোলবালিশ দিয়ে দুজনে দুই পাশে শুয়ে পড়লাম, যে আমার ছাত্র, সমস্যা নেই, আমি তার ম্যাডাম। এই ভাইবা মাঝখানে একটা কোলবালিশ দিয়ে দুই পাশে দুজনে শুয়ে পড়লাম। ও মামা, কি যে কথা! কিসের কোলবালিশ আর কিসের ম্যাডাম আর কিসের ছাত্রছাত্রী, কোনো কিচ্ছু কাম করলো না। ওই রাইতের ভিতরেই ধাপ ধুপ করেই মনে করেন যে আমি কোনো রকম মানে একটু ঘুমের ভাব আসছে, আমার কাল ঘুমের ভাব। এই সময়টায় এসে দেখি আমার রন্না উঠাইতেছে, আমার জামা সরাইতেছে, আমার সেলোয়ার টানতেছে, এরকম সেরকম করতেছে। আমিও আবার কিছু বলতেছি না, চুপচাপ খালি শুনতেছি আর দেখতেছি ও কি করে। কিছু তো বলেই না, মুখের আকার ভঙ্গিতে দেখাচ্ছে এমন সময় এরকম করে করে কাটাইতেছে। কিছুক্ষণ পরে দেখি আস্তে আস্তে কামটা এসে এরকম করে একে একে 3বার কাম সেরে ফেল। তাহলে বলেন কাকে বিশ্বাস করবেন আপনি? কাকে বিশ্বাস করবেন? পুরুষ মানুষ বলতেই তাদেরকে বিশ্বাস করা যাবে না। সে বাপ হোক, ভাই হোক, চাচা হোক, যেটা হোক, যেই হোক, কাউকেই বিশ্বাস করা যাবে না। পুরুষ মানুষের মনটা, সেন্সটা যদি একবার ঘুরে যায় তাহলে সেটা করে সে ছাড়বে। তাই আমার সঙ্গে যেটা হয়েছে, আমার ছাত্র আমাকে যেগুলা করছে, যে সর্বনাশটা করছে, যে চুনকালিটা আমার মুখে লাগাইছে, আমি চাই না অন্য অন্য শিক্ষিকাদের এরকম চুনকালি মুখে পড়ুক। সবাই সবার জায়গার থেকে সতর্ক হয়ে থাকবেন, সবাই সবাইকে হুঁশিয়ারে রাখবেন, নিজেকে ধরে রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কেউ আমার মতো ভুল কাজ করবেন না। সবাই ভালো থাকবেন।